আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি একমাত্র উপস্থিত এখন পর্যন্ত। জি স্যার, আসবে স্যার আস্তে আস্তে স্যার। স্যার আমাদের কি স্যার সিলেবাস শর্ট করবে এমন কিছু কি স্যার বলছে সরকার থেকে? না, এখন পর্যন্ত এরকম কিছু আসেনি। তবে কি স্যার করতে পারে স্যার, আপনাদের কি মনে হয় স্যার? হ্যাঁ, করতে পারে। স্যার এসএসসি 2021 ওদের কি খবর স্যার, যারা 10-এ পরীক্ষা দিবে এবার? না, ওদের তো কমাই নাই। শুনতে পাচ্ছ কালিব? হ্যালো কালিব, শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষার রেজাল্ট দেখছিলা পি টেস্টের? জি স্যার। অ্যাকাউন্টিং এ কিন্তু খুব বেশি ভালো করনি। জি স্যার, অ্যাকাউন্টিং খুব খারাপ হয়েছে স্যার। তো কলেজ খুলে গেলে পরীক্ষা হলে পরীক্ষা হবে, এই জন্য খুব সচেতন হয়ে যাও। প্লাস টেস্টের সিলেবাস পুরো বই। প্রি টেস্ট ছিল 4 চ্যাপ্টারে, তাই না? জি স্যার। স্যার কলেজ কবে কি স্যার খুলতে পারে স্যার? হুম। কলেজ স্যার। কলেজ খুলবে এটা সরকার থেকে জানানো হবে যেদিন খুলবে। তবে স্যার তারপরও স্যার আনুমানিক ধারণা স্যার। খোলার যে প্রাথমিক প্রস্তুতি, এটা তো 4 তারিখ বলছে স্যার। প্রাথমিক প্রস্তুতি নিতে বলছে আর কি। স্যার এবার তো মনে হয় অটো পাসের সুযোগ নাই স্যার। না না, এবার এরকম কোনো সুযোগ নাই। ওটা ছিল প্রথম বছরের ব্যাপার। জি স্যার। এখন কতদিন আর তোমার এইভাবে ছাড় দিয়ে চলা যায়, তাই না? জি স্যার। স্যার টেস্টও মনে হয় যদি ফেব্রুয়ারিতে খোলে তাহলে স্যার এপ্রিল মের দিকে কি টেস্ট হবে স্যার, না পরে হবে? তুমি এখনো জানো না এই ব্যাপারটা? না স্যার, জানি না স্যার। প্রাথমিক একটা আলোচনা হয়েছে 15ই মার্চ থেকে তোমাদের টেস্ট। 15ই মার্চ থেকে স্যার? হুম। ও। এটা প্রাথমিক আলোচনা আর কি। নোটিশ এখনো বের হয়নি, এটা প্রাথমিক আলোচনা। তো তোমাদের এই পর্যন্ত মাত্র 3 জন উপস্থিত।
উপস্থিতি কম কেন মনে হয় তোমাদের? স্যার ঘুমাচ্ছে মনে হয় স্যার। 10টা 9-এ 3 জন। স্ক্রিনশট নিলাম তো, এখানে 10টা 9-এ দেখা যাচ্ছে 3 জন উপস্থিত। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি স্যার। এখন আমরা আলোচনা করতেছি তোমাদের কম্পালসারি চ্যাপ্টার, সেকেন্ড পার্টের যে কম্পালসারি চ্যাপ্টার আছে, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ জয়েন্ট স্টক কোম্পানি, যেখান থেকে তোমার কম্পালসারি ভাবে 2টা অঙ্ক উত্তর করা লাগে। যখন 7টা প্রশ্নের উত্তর করা লাগে তখন এখান থেকে এই চ্যাপ্টার থেকে উত্তর করা লাগবে 2টা কম্পালসারি ভাবে। এখানে যেটা মূল বক্তব্য কতদিন আলোচনা করছিলাম, তোমাদের ফরম্যাটটা যখন ক্লিয়ার হবে তখন অঙ্ক পারবা, আর ফরম্যাটের প্র্যাকটিস ঠিকঠাক হলে অঙ্ক পারবা। আর যারা মনে করবে যে শেষে গিয়ে করব তারা পারবে না, বা যারা মনে করবে যে অনলাইনে যদি পরীক্ষা হয় তাহলে বাসা থেকেই উত্তর করব, তাহলেও পারবে না। কারণ ক্রিয়েটিভ সিস্টেমে হুবহু অঙ্ক দেয়া হয় না, কোনো বইয়ের অঙ্কই তুমি হুবহু পাবা না, সেখানে চেঞ্জ থাকবে। ক্লিয়ার? এই জন্য শেখার চেষ্টা করো, এবং শিখলে পরবর্তীতেও কাজে লাগবে। তো এখানে মূলত বিশদ আয় বিবরণীতে মোট লাভ নির্ণয় করা হবে প্রথম অংশে। সেখানে বিক্রয় সংক্রান্ত যে আয় তা লিখতে হবে। মানুষের সাধারণ ধারণা আয় থেকে ব্যয় বাদ দিলে হয়, আয় থেকে ব্যয় বাদ দিলে হবে মোট লাভ। তাহলে বিক্রয় সংক্রান্ত আয় থেকে ক্রয় সংক্রান্ত ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে, এই বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যাবে। বিক্রয় সাধারণত ন্যায় থাকে, যদি এর সাথে অলিখিত বিক্রয় থাকে তাহলে যোগ করবা, অলিখিত বিক্রয় থাকলে যোগ হবে। মানে এটা সমন্বয়ে উল্লেখ থাকে সাধারণত। রেয়ামিলের ডেবিটে থাকে কারবারি বাট্টা, বা এটার আরেক নাম ব্যবসায়িক বাট্টা, সেটা মাইনাস করবা। বিক্রয় ফেরত যদি থাকে রেয়ামিলের ডেবিটে বা সমন্বয়েও থাকতে পারে, সেটা মাইনাস করবা।
তারপর বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে পণ্য পাঠানো হয়। অনেক সময় বলা হয় যে পণ্য নিয়ে তারপরে যদি বিক্রয় করতে পারে তাহলে ফেরত দিয়ে দিবে, এটাকেই বলে বিক্রয় অথবা ফেরত। তো এই বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে যদি কোনো পণ্য পাঠানো হয় আর যদি বিক্রয় না হয় তাহলে মাইনাস হবে। ফলাফল যা আসবে সেটা হচ্ছে নেট বিক্রয়। এখানে যেহেতু যোগ বিয়োগ হচ্ছে এই জন্য এই সব বিষয়গুলো যে ডাটার সাথে যোগ বিয়োগ হবে তার সবগুলো ফার্স্ট কলামে লিখতে হবে। ফার্স্ট কলামে লিখে যোগ বিয়োগের ফলাফল চলে যাবে লাস্ট কলামে। তাহলে এখান থেকে তোমার নেট বিক্রয়ও চাইতে পারে। নেট বিক্রয় চাইলে বিক্রয় থেকে অলিখিত বিক্রয় যোগ কারবারি বার্তা মাইনাস ফেরত মাইনাস বিক্রয় অথবা ফেরত মাইনাস করে নেট বিক্রয় আসবে। এর পরের অংশ হচ্ছে বাদ অবিকৃত পণ্যের ব্যয়। অবিকৃত পণ্যের ব্যয় মানে পণ্য ক্রয় করার জন্য যে সংশ্লিষ্ট খরচগুলো হয়। প্রারম্ভিক মজুত পণ্য র্যামিলে থাকে সেটা লিখবা। তারপর ক্রয়ের সাথে যদি সমন্বয়ে অনেক কিছু থাকতে পারে সেগুলো প্রয়োজন অনুযায়ী প্লাস মাইনাস করবা। অলিখিত ক্রয় সমন্বয়ে থাকতে পারে প্লাস করবা। কারবারি বার্তা র্যামিলে ক্রেডিটে থাকে। কারবারি বার্তার আরেক নাম ব্যবসায়িক বার্তা মাইনাস হবে। ফেরত ক্রয় ফেরত থাকতে পারে সমন্বয়ে বা তোমার রেওয়াবিলের ক্রেডিট দিকে মাইনাস করবা। অনেক সময় বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়। বিনামূল্যে পণ্য বিতরণ যদি থাকে সেটা মাইনাস করবা। বিনামূল্যে পণ্য বিতরণ করলে পণ্যের পরিমাণ কমে যায়, এই জন্য ক্রয় থেকে মাইনাস হয়। পণ্য উত্তোলন যদি থাকে, যে কোনো ম্যানেজিং ডিরেক্টর বা কোনো কর্মচারী বিশেষ প্রয়োজনে পণ্য উত্তোলন করলো তাহলে সেটাও মাইনাস হবে। পণ্য অ্যাক্সিডেন্টালি যদি অগ্নিবিনষ্ট হয়ে পুড়ে যায় সেগুলো মাইনাস হবে। দিয়ে যে ফলাফল এটা হবে নেট ক্রয়। ক্রয়ের সাথে যে ফলাফল ক্রয়ের সাথে যে ফলাফল সেটা হবে নেট ক্রয়। যদি নেট ক্রয় নির্ণয় করো বলে তাহলে এই ক্রয় থেকে বাদ অগ্নিবিনষ্ট পণ্য পর্যন্ত যে ফলাফল হবে ওটাকে বলবা নেট ক্রয়। এরপরে নিচে প্রত্যক্ষ খরচ লিখতে হবে। মজুরি, শুল্ক, ড্রয়িং অফিস বেতন, ক্রয় সংক্রান্ত এগুলো সব ব্যয়। ড্রয়িং অফিস বেতন মানে ক্রয় বিক্রয় ডিপার্টমেন্টের লোকজনের বেতন দেওয়া, এটাকে বলে ড্রয়িং অফিস বেতন। পরিবহন থাকতে পারে, ক্রয় পরিবহন যেটাকে বলে। আন্তঃপরিবহন মানে ক্রয় সংক্রান্ত যে ব্যয় এটাকে বলে। কারখানা ভাড়া তা থাকতে পারে। এগুলো সব লিখে সেখান থেকে সমাপনী মজুত পণ্য আবার মাইনাস হবে। সমাপনী মজুত পণ্য এই জন্য মাইনাস হয় যে ক্রয়ের একটা অংশ তুমি বিক্রি করতেছ না, তাহলে কি ক্রয়ের জন্য পুরো ব্যয় হয়ে গেল? তানজিম মাহমুদ শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, জি স্যার। এতক্ষণ কোথায় ছিলে? জি স্যার। এতক্ষণ কোথায় ছিলে? এখন তো বাজে 10টা 19। রেজাল্ট দেখছিলে টেস্টের? জি স্যার। সেখানে কিন্তু খুব ভালো হয়নি তোমার। দেখেছো অ্যাকাউন্টিং এর রেজাল্ট? এবং ওটা পরীক্ষা দিচ্ছ বাসায় থেকে
পরবর্তী পরীক্ষা হওয়ার সময় সম্ভাবনা পরীক্ষার হলে, এটা মনে রাখবা, ওইভাবে প্রিপারেশন নিবা। তারপরে যেটা বলতেছিলাম, বিক্রিত পণ্যের ব্যয় থেকে প্রারম্ভিক বলতে বোঝাচ্ছে, তাহলে তোমাকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো বললে প্রারম্ভিক মজুত পণ্য থেকে সমাপনী মজুত পণ্য মাইনাস করে যে ফলাফল, তা হবে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে চলে আসবে মোট লাভ। এখান পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলো কারো। বয়েজ, এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, এখন কারো প্রশ্ন আছে এ পর্যন্ত? বয়েজ, না স্যার, কোনো কোশ্চেন নেই স্যার। হ্যাঁ, দু একজন এভাবে রেসপন্স করবা। মোট লাভ নির্ণয় হয়ে যাওয়ার পর পরবর্তী অংশে নিট লাভ নির্ণয় করা হবে। মোট লাভ যা হলো তা লিখবা, সেখান থেকে পরিচালন ব্যয় মাইনাস হবে। পরিচালন ব্যয় মানে অনেক ব্যয়, যে ব্যয়গুলো কিছুক্ষণ আগে লিখনি, এবং যে ব্যয়গুলো ক্ষতি সংক্রান্ত এবং সুদ সংক্রান্ত নয়, এসব ব্যয় ক্ষতি সংক্রান্ত না এবং সুদ সংক্রান্ত না, সেগুলোকে বলবে পরিচালন ব্যয়। এবং খেয়াল রাখতে হবে যে ওখানে যে ব্যয়গুলো লিখলা মোট লাভ নির্ণয়ের সময়, এখানে ওই ব্যয়গুলো আসবে না। প্রত্যেকটা ব্যয়ের যদি পার্সেন্টেজ থাকে তাহলে 100% করে লিখতে হবে। প্রত্যেকটা ব্যয়, মনে করো বেতন বলে দিল, তোমার বেতন বলে দিল 80%, তার মানে 20% বকেয়া আছে, তখন 20% বকেয়া নির্ণয় করে বেতনের সাথে যোগ করবা। মনে করো বলা থাকলো 120%, 120%, তার মানে 20% হচ্ছে অগ্রিম, সেগুলো মাইনাস করবা। ভাড়া মনে করো বলা থাকলো 9 মাস, তার মানে ওখানে ধরতে হবে যে 3 মাসের বকেয়া আছে, 3 মাসের বকেয়া মাইনাস করবা। ভাড়া যদি 9 মাস বলে তাহলে 3 মাসের বকেয়া মাইনাস। রপ্তানি শুল্ক, বিক্রয় সংক্রান্ত ব্যয়, এখানে আসে বিক্রয় সংক্রান্ত ব্যয় এবং অফিসের যত খরচ সবগুলি পূর্বে যে ব্যয়গুলো লেখা হয়েছে এগুলো বাদে, তবে পরিচালন ব্যয়ের ভিতরে সুদ এবং ক্ষতি সংক্রান্ত ব্যয় লেখা যাবে না। অনাদায়ী পাওনা ডেবিট বা সমন্বয়ের থাকতে পারে, সেটা প্রথমে লিখবা। তার সাথে নতুন পাওনা সঞ্চিতি সমন্বয় থেকে আসতে পারে, সেটা লিখবা। নতুন পাওনা সঞ্চিতি সাধারণত সমন্বয়ের পার্সেন্টেজের মাধ্যমে হয়। বাদ পুরাতন পাওনা সঞ্চিতি র্যামুলের ক্রেডিটে থাকতে পারে, সেটা মাইনাস করবা। পরিচালকের সম্মানী, এটাও ব্যয়। পরিচালকের বেতন, সুনামের অবলোপন, প্রাথমিক খরচাবলীর অবলোপন, শেয়ার দালালের দস্তরি অবলোপন, কমিশন,
আয়করের ব্যাপারটা হচ্ছে আয়কর এর ব্যাপারটা দুই ভাবে সমাধান করা যায়। বই যদি উল্টিয়ে দেখো তাহলে দেখবা কোন কোন রাইটার এখানে লিখেছে নতুন আয়কর, আয়কর সঞ্চিতি, এগুলো কোন কোন রাইটার সংরক্ষিত আয় বিবরণী বা পরবর্তী অংশে লিখেছে। দুই ভাবে অঙ্ক করা যায়। তারপর বাট্টা সংক্রান্ত ব্যয় যদি থাকে এগুলো সব লিখবা। তাহলে পরিচালন ব্যয় নির্ণয় করো বললে বেতন থেকে বাট্টা ইত্যাদি পর্যন্ত যে সামগ্রিক ফলাফল তাকে বলবে পরিচালন ব্যয়। এর সাথে যোগ পরিচালন আয়ের মধ্যে বাট্টা কমিশন থাকলে যোগ করবা। বাট্টা কমিশন যদি থাকে তাহলে যোগ করবা। তারপর অপরিচালন আয়ের মধ্যে সুদ সংক্রান্ত আয় যদি থাকে, যেমন বিনিয়োগের সুদ মনে করো, বিনিয়োগ করলে তার সুদ পাওয়া যাবে, এটা সুদ সংক্রান্ত আয়। তারপর অপরিচালন ব্যয় যদি থাকে মাইনাস করবা। ঋণপত্রের সুদ থাকতে পারে, ক্ষতি সংক্রান্ত ব্যয় থাকতে পারে, এগুলো মাইনাস করবা। এরপরে তোমার চলে আসবে নেট লাভ। এখানে কোনো কোশ্চেন থাকলে বলো। এই অংশে মোট লাভ থেকে নেট লাভ নির্ণয়ের সময় যদি কোথাও মোট লাভ উল্লেখ থাকে দিয়ে বলে নেট লাভ নির্ণয় করো, তাহলে এই প্রসেসে নির্ণয় করবা। ফার্স্ট কলামে লিখবা যদি কোনো ডাটার সাথে যোগ বিয়োগ থাকে, তাহলে যোগ বিয়োগ না থাকলে সেগুলো ডাইরেক্ট সেকেন্ড কলামে লিখতে পারবা। সেকেন্ড কলামের যোগফল চলে যাবে থার্ড কলামে। এখানে প্রশ্ন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন আছে এখানে নেট লাভ নির্ণয় পর্যন্ত? বয়েজ? স্যার হুম স্যার পরিচালকের সম্মানীটা কি স্যার? পরিচালক যারা থাকেন তাদের একটা বেতন দেয়া হয়, এটাই হচ্ছে সম্মানী। তারা যেহেতু কর্মচারী হিসাবে থাকে না, এই জন্য সম্মানী কথাটা ব্যবহার করা হয়। বেতন হচ্ছে যারা কর্মচারী থাকে কোম্পানির, তাদের যে টাকা দেয়া হয় এটা হচ্ছে বেতন। আর সম্মানী হচ্ছে পরিচালক যারা থাকেন তাদের, তারা যে কোম্পানিতে সময় দিচ্ছেন তার বিনিময়ে যে টাকা দেওয়া হয় এটা হচ্ছে সম্মানী। এরপর তোমাদের তো গালিব আবার চলে গেছে, এখন সাদ আর তানজিম মাহমুদ আছো। জি স্যার। এখন এই অবস্থায় তুমি টিচার হয়ে যদি চিন্তা করো তাহলে টিচারের কি আগ্রহ হবে না স্লাইড স্যার, হবে না স্যার। স্লাইড তৈরির ব্যাপারে? এসব স্লাইড তৈরি করতে অনেক সময় লাগে জানো তো। জি স্যার। জি স্যার। জি স্যার। এবং টিচারের আগ্রহ কিন্তু এর ফলে কমে যায়। আর 10টায় ক্লাস মানে কটায় ওঠা লাগে জানো তো? স্যার আমাদের তো 9টায় ক্লাস স্যার, 10টায় না স্যার। স্যার 9টা থেকে শুরু আমাদের ক্লাস। হ্যাঁ যাই হোক, তোমরা তো তোমাদের আরো আগে উঠতে হয়। যে টিচারের 10টায় ক্লাস উনি কি 10টাতে ওঠেন? না স্যার, অ্যাটলিস্ট 9টায়। হুম তো এখন গালিবও চলে গেছে। এখন দেখো সংরক্ষিত আয় বিবরণী হচ্ছে পরবর্তী অংশ। এখানে নেট লাভ হওয়ার পরে যে নির্ভরশীল খরচ, সেই খরচগুলো এখানে বিবেচনা করতে হবে। নেট লাভ হলে যে খরচগুলো হতে পারে, আগে যত ব্যয় লিখলাম সবই কম্পালসারি ব্যয়, মানে কোম্পানির লস হলেও দিতে হবে, ঠিক আছে? জি স্যার। কিন্তু এখানকার যে ব্যয় এগুলো লস হলে দিতে হয় না। লভ্যাংশ দেয়া হবে না, কোনো তহবিলে স্থানান্তর করা হবে না, যদি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেয়া হবে না, ঘোষিত লভ্যাংশ দেয়া হবে না, আয়কর দেয়া হবে না। এগুলো হচ্ছে লাভের উপর নির্ভরশীল চার্জ, মানে যেগুলো তোমার লাভ হলে দিতে হয়।
তো এখানে প্রশ্নে অনেক সময় গত বছরের নেট লাভ থাকবে, এটা লিখবা। তার সাথে চলতি বছরের নেট লাভ যেটা কিছুক্ষণ আগে বের হলো এটা প্লাস করবা। সংরক্ষিত আয় বিবরণীর আগের টাকা থাকতে পারে, সেটা প্লাস করবা। যদি লভ্যাংশ প্রদান থাকে তাহলে মাইনাস করবা। কোম্পানি যারা শেয়ার ক্রয় করে তাদেরকে শেয়ারের উপর এক ধরনের লভ্যাংশ দেওয়া হয়, সেটা মাইনাস করবা। ভবিষ্যতের প্রয়োজনে তহবিল গঠন করে রাখা হয়, বিভিন্ন ধরনের তহবিল, সঞ্চিতি তহবিল, লভ্যাংশ তহবিল, কল্যাণ তহবিল, যত ধরনের তহবিল গঠন করবে এই টাকা থেকে সব মাইনাস হবে। আয়কর যা দিছিলা সেটা যদি ফেরত আসে কোনো কারণে, যে তোমার মনে করো বেশি দেয়া হয়েছিল, ফেরত আসলে তখন এখানে প্লাস হবে। অদাবিকৃত লভ্যাংশ অবলোপন মানে পূর্বে লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল কিন্তু পাবলিক গ্রহণ করেনি, এটা বিভিন্ন কারণে হতে পারে। কেউ মনে করো দেশের বাইরে চলে গেছে, এমন হতে পারে, দেশে নাই, নিচ্ছে না অনেকদিন ধরে, তখন এই অদাবিকৃত লভ্যাংশ যদি অবলোপন করা হয় তাহলে লভ্যাংশ দেওয়ার সময় যেহেতু মাইনাস হচ্ছে, লভ্যাংশ ফেরত আসলে প্লাস হবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মানে বছর শেষের আগেই যে লভ্যাংশ দেওয়া হয়। মনে করো কোনো কোম্পানির ভালো লাভ হয়েছে, তখন জুলাই বা আগস্টের দিকেই একটা লভ্যাংশ ঘোষণা করে দিল, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এটা মাইনাস হবে। ঘোষিত লভ্যাংশ যদি থাকে, ঘোষিত লভ্যাংশ থাকলে মাইনাস হবে। বছর শেষে গিয়ে বলা হয় যে কোম্পানি শেয়ার প্রতি নির্দিষ্ট পার্সেন্টেজ হারে লভ্যাংশ দিবে, তখন সেটা মাইনাস হবে। বাদ আয়কর, আয়কর, নতুন আয়কর সঞ্চিতি, পুরাতন আয়কর সঞ্চিতি, এগুলো ওই যে কুঋণ বা অনাদায়ী পাওনা সঞ্চিতি যেভাবে লেখা হয়, এখানে আয়করের বিষয়গুলো এইভাবে লেখা যায়। আয়কর যোগ নতুন আয়কর সঞ্চিতি যেটা সমন্বয়ে থাকে, বাদ পুরাতন আয়কর সঞ্চিতি, তারপর লভ্যাংশ প্রত্যাহার বা ফেরত। লভ্যাংশ মনে করো ঘোষণা করা হয়েছিল কিন্তু যে কোনো কারণেই হোক লভ্যাংশ আবার ফেরত নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এটা প্লাস হবে, মানে অপোজিট হলেই প্লাস হবে। সঞ্চিত তহবিল থেকে উত্তোলন, সঞ্চিত তহবিলে স্থানান্তরের সময় মাইনাস হচ্ছে, যে কোনো তহবিল স্থানান্তর এখানে মাইনাস, তাহলে সঞ্চিত তহবিল থেকে যখন উত্তোলন হবে তখন প্লাস হবে। এইভাবে একটা যোগ বিয়োগের ফলে একটা উদ্বৃত্ত নির্ণয় হবে। এই উদ্বৃত্তের মালিক হচ্ছে যারা শেয়ার ক্রয় করে, তারাই মূলত এই টাকা পাওয়ার দাবি রাখে, এই জন্য, বা তাদেরকে ভবিষ্যতে দেওয়া হবে, এই জন্য এটা পরবর্তীতে আর্থিক বিবরণীর দায় পাশে দেখানো হবে। এখান থেকে কোশ্চেন থাকলে বলো কেউ কারো। স্যার আমি যদি যোগের গুলো একসাথে যোগ করে তারপরে স্যার আলাদাভাবে বাদ দেই তাহলে কি হবে স্যার? আপনি স্যার যেমন যোগ যোগ বাদ আবার যোগ। যখন যেটা পাবা, লেনদেনে একটা বৈশিষ্ট্য আছে, মনে আছে নিশ্চয়, জাবেদা লেখার সময়ও সিরিয়ালি লিখো না? জি স্যার। সিরিয়ালি লেখাই ভালো। জাবেদায় যেমন 17 তারিখ আগে তারপর 12 তারিখ লিখো না, তাই না? জি স্যার। যেমন সিরিয়ালি লেখাই ভালো। এই তবে সুনির্দিষ্ট কোনো নিয়ম নাই এ ব্যাপারে, তুমি সবগুলো যোগ করে তারপর বাদগুলো দিতেও পারো, সুনির্দিষ্ট কোনো নিয়ম নাই। জি স্যার। আর কোনো প্রশ্ন তোমার? স্যার এখানে কি স্যার আয়কর সঞ্চিতি আসবে স্যার নতুনটা? হ্যাঁ, নতুন আয়কর সঞ্চিতি বাদ দেওয়া যাবে এখানে। আবার ওই যে একটু আগে বললাম
যে আয়করের পুরো ব্যাপারটা কোন বিভিন্ন রাইটারের মধ্যে এটার মতপার্থক্য আছে। আয়করের পুরো ব্যাপারটা কোন কোন রাইটার নেট লাভের ওখানেই মাইনাস করে। আবার আয়করের পুরো ব্যাপারটা এখানেও নিয়ে আসতে পারো। পুরো ব্যাপার মানে কি, অনাদায়ী পাওনা যোগ নতুন পাওনা সঞ্চিতি বাদ পুরাতন পাওনা সঞ্চিতি লিখো না, ঠিক এইভাবে এখানে আয়কর যোগ নতুন আয়কর সঞ্চিতি বাদ পুরাতন আয়কর সঞ্চিতি, এইভাবেও লিখতে পারো এখানে। জি স্যার। আর কি প্রশ্ন বলো? তোমাকে সংরক্ষিত আয় বিবরণী করতে বললো, অনেক সময় নেট লাভ বলা থাকবে, তখন নেট লাভ আর নির্ণয় করা লাগবে না। তঞ্জিম তোমার কোনো কোয়েশ্চেন? না স্যার। আর কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো কোয়েশ্চেন আছে আর? তাহলে শুরু না থেকে স্যার, এখানে নাই স্যার। এখানে দেখো, এই বিক্রয়ের মধ্যে ভ্যাটের ব্যাপারটাও আরো কিছু আলোচনা করি আমরা। বিক্রয়ে অনেক সময় ভ্যাট সহ বলা থাকবে, তখন ভ্যাটও মাইনাস হবে। ভ্যাট বা মূল্য সংযোজন কর যদি বলা হয় 15% ভ্যাট সহ, তখন ভ্যাটের ওই টাকা মাইনাস করে দিবা। 15% ভ্যাট সহ যদি বলে, ভ্যাট কিভাবে নির্ণয় করতে হয় জানো তো? স্যার যত টাকা দেওয়া থাকবো স্যার ওটার সাথে 15% বের করবো স্যার। ওটার সাথে গুণ 15 ভাগ 115, ভাগ 100 না কিন্তু। জি ভ্যাটের স্যার। বিক্রয় যত দেয়া থাকবে গুণ 15 ভাগ 115, এই সূত্র দিয়ে ভ্যাট নির্ণয় করে মাইনাস হবে, বিক্রয় থেকে ভ্যাট মাইনাস হবে। এখন কথা হচ্ছে কোন স্টেজে মাইনাস করবা। সবকিছু যোগ বিয়োগ করার পর লাস্ট স্টেজে এসে কিন্তু ভ্যাট মাইনাস করতে হবে। যেমন যারা ক্লাস এখন করলো না, তারা মনে করো এই প্রথমে এই ভ্যাট মাইনাস করে দিবে, তখন কোটা হবে ওদের? না স্যার, তাহলে কি বললাম, ভ্যাট কখন মাইনাস হবে? সবার শেষে সবকিছু যোগ বিয়োগ করার পরে বিক্রয়ের সাথে। তখন মাইনাস করতে হবে, আগে মাইনাস করলে হবে না, তাই না? জি স্যার। আর কি প্রশ্ন আছে বলো তোমাদের? স্যার অনেক সময় তো স্যার 15%-এর উপর দিয়েও তো করা যায় তাই না স্যার? মানে যখন স্যার টাকাটা উল্লেখ না থাকে স্যার, ভিতরে উল্লেখ না থাকে। সবসময় বাংলাদেশের যে আইন, সে আইন অনুযায়ী অলওয়েজ তোমার ভ্যাট সহ উল্লেখ করলেই তুমি 15% ধরবা। 15% মানে তোমার কি, 15 ডিভাইডেড বাই কত? 115। 115, তাই না? জি স্যার। আর কি কোশ্চেন বলো? না স্যার, কোশ্চেন আছে। তঞ্জিম তোমার? না স্যার, কোনো কোশ্চেন নেই। নাই। ঠিক অনুরূপ ভাবে এই ক্রয়ের উপর ভ্যাটের ব্যাপারটাও মনে রাখবা। ক্রয়ের উপর ভ্যাট
লাস্ট স্টেজে গিয়ে সবকিছু যোগ বিয়োগ করার পরে লাস্টে গিয়ে ক্রয়ের উপর ভ্যাট তোমার মাইনাস করতে হবে। ক্লিয়ার? জি স্যার। মনে করো যারা এই যে ক্লাসে অংশগ্রহণ করলো না, ক্রয়ের পরই মনে করো লিখে দিল, তাহলে কি হবে? না স্যার। হবে না। যে অলিখিত ক্রয়, কারবারি বাট্টা, ফেরত, বিজ্ঞাপন, পণ্য উত্তোলন, অগ্নিবিনষ্ট পণ্য সব প্লাস মাইনাস করার পরে লাস্টে গিয়ে লিখতে হবে বাদ ভ্যাট। ভ্যাটের পরবর্তী ফলাফল কোথায় কি হয় জানো? ভ্যাট যেটা নির্ণয় করলা, এটার বিক্রয়ের উপর ভ্যাট মাইনাস ক্রয়ের উপর ভ্যাট বাদ দিয়ে যে টাকা হয়, সেই টাকা যেহেতু সরকারকে উন্নয়নমূলক কাজের জন্য দিতে হবে, এই জন্য এটা দায় পাশে বসে। বিক্রয়ের উপর ভ্যাট মাইনাস ক্রয়ের উপর ভ্যাট, এই দুইটার যে ব্যবধান, এই ব্যবধান পরবর্তীতে দায় পাশে দেখাতে হবে। ক্লিয়ার? জি স্যার। আর কোনো কোশ্চেন থাকলে বলো। না স্যার, নাই স্যার। তানজিম তোমার? হ্যালো তানজিম, শুনতে পাচ্ছ? না স্যার। জি স্যার। শুনতে পাচ্ছ? তোমার কোনো কোশ্চেন থাকলে বলো। জি স্যার। না স্যার, কোনো কোশ্চেন নাই। তাহলে শেষ করি আজকে ক্লাস। জি স্যার। থ্যাংক ইউ, বয়েজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।